সাইবার হামলার আশঙ্কায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বন্ধ ব্যাংকের এটিএম বুথ সেবা, আকস্মিক সিদ্ধান্তে বিপাকে গ্রাহক। ফসল উৎপাদনে দিন দিন বাড়ছে ইন্টারনেট নির্ভরতা, খেতে বসেই রোগবালাই দমনের পরামর্শ পাচ্ছেন কৃষক, কমেছে অনিয়ম ও দুর্নীতি বলছেন কর্মকর্তা। আমপান নয়, জোয়ারে কাবু চিংড়ি চাষিরা, ভেসে গেছে কয়েক হাজার চিংড়ি ঘের, কোটি কোটি টাকার ক্ষতি পোষাতে সমন্বিত উদ্যোগের দাবি। সিলেটে হতদরিদ্রদের জীবনমান উন্নয়নের নামে লাখ লাখ টাকা গায়েব, নেই হিসেব নিকেশ, বস্তিবাসীর অর্থ প্রভাবশালীদের পকেটে, অভিযোগ কাউন্সিলরদের। এবং করোনার প্রভাব কাটিয়ে ফের ঘুরে দাঁড়াচ্ছে ইতালির পর্যটন খাত, পাহাড়ি অঞ্চলগুলোতে 2 দশকের মধ্যে সবচেয়ে বেশি দর্শনার্থীর সমাগম, ভিন্ন চিত্র আয়ারল্যান্ডে। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু। সাইবার হামলার আশঙ্কায় মধ্যরাত থেকে বন্ধ রয়েছে দেশের সব ব্যাংকের এটিএম বুথের সার্ভিস। কোনো ব্যাংক রাত 10টা থেকে, আবার কোনো ব্যাংক রাত 12টা থেকে সকাল 7টা পর্যন্ত তাদের এটিএম সেবা বন্ধ রেখেছে। হঠাৎ করে বুথ বন্ধের সিদ্ধান্তে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সিদ্ধান্ত বহাল থাকবে বলেও ব্যাংকগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে। কর্মস্থল থেকে মধ্যরাতে নাইমুল হাসান নামের এ যুবক অনলাইন রাইডসে ফিরছিলেন বাসায়। চালককে ভাড়া পরিশোধ করার জন্য ব্যাংকের বুথে গিয়ে জানতে পারেন মধ্যরাত থেকে বন্ধ থাকবে বুথ। ভাড়া পরিশোধ করা নিয়ে বিপাকে পড়েন তিনি। হঠাৎ করে মধ্যরাতে এটিএম বুথের সেবা বন্ধ থাকায় তার মতো অনেককেই বিপাকে পড়তে হয়েছে। উঠছি, এখন আমার পকেটে ক্যাশ টাকা নাই, বাট এখন আমি ভোগান্তিতে ভুগতেছি, আমি ক্যাশ উঠাতে পারতেছি না। হুট করে মেসেজটা দেওয়া হয়েছে, বাট ওটা আমাদের দেখা হয়নি। এখন আমরা কিভাবে কি করব? আগে থেকে জানানো হলে তাহলে সেটা বেটার হতো। বুথ যদি আমাদের রাত্রে বন্ধ থাকে সেক্ষেত্রে আমরা টাকা উত্তোলন করতে পারি না, এটা তো একটা ভোগান্তি। অনেক ব্যাংকের বুথের সামনে ঝুলছে নির্দেশনা সম্বলিত নোটিশ, আবার কিছু ব্যাংকের স্ক্রিনে রয়েছে বন্ধ থাকার বার্তা। বুথের নৈশ প্রহরীরা জানান নিরাপত্তাজনিত কারণে বুথ বন্ধ থাকার কথা বলা হয়েছে। আমাদের কর্মকর্তা অফিস থেকে বলছে রাত 12টা থেকে ভোর 6টার মধ্যে এটা বন্ধ থাকবে। স্যাররা বললো যে একটু হ্যাকিং এর নাকি হইতেছে, এই কারণে আমাদের অ্যালার্ট থাকার জন্য স্যার এই নোটিশটা দেওয়া হয়েছে। আমাদের যে ডিউটি ছাড়ছে সে বলছে সাময়িক বন্ধ, 10টার পরে কোনো লোক এটিএম বুথে ঢুকবো না। উত্তর কোরিয়ার বিগল বয়েজ নামে একটি হ্যাকার গ্রুপ বাংলাদেশের ব্যাংকগুলোতে সাইবার হামলা চালাতে পারে কেন্দ্রীয় ব্যাংকের কাছে এমন তথ্য আসে। তারপরই গেল 27শে আগস্ট ব্যাংকগুলোকে সতর্ক থাকার নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক। এমন আশঙ্কায় দেশের সবকটি ব্যাংকের এটিএম সার্ভিস মধ্যরাত থেকে বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। ফসল উৎপাদনে দিন দিন বাড়ছে ইন্টারনেট নির্ভরতা। সেচ যন্ত্র মেরামত কিংবা মাটির উর্বরতা পরীক্ষায় ইন্টারনেট ব্যবহার করছে কৃষক। জমিতে বসেই পাচ্ছে ফসলের রোগবালাই দমন সম্পর্কিত যাবতীয় পরামর্শ। মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা বলছেন ইন্টারনেট নির্ভর কৃষি ব্যবস্থাপনায় কমছে অনিয়ম ও ভোগান্তি, সাশ্রয় হচ্ছে উৎপাদন খরচ। শুভ খানের রিপোর্ট। রাজশাহী ও রংপুর বিভাগে প্রায় 16,000 সেচ যন্ত্রের মাধ্যমে প্রায় 5 লাখ হেক্টর জমিতে সেচ দিচ্ছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। সেচ মৌসুমে নষ্ট পাম্প দ্রুত মেরামত না হলে কৃষকের শ্রমঘণ্টার পাশাপাশি অর্থের অপচয় হয়। এ অবস্থায় সেচ সেবা .com নামে ইন্টারনেট ভিত্তিক মোবাইল অ্যাপস দিয়ে সেবা দিচ্ছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। পাম্প নষ্ট হলে এই অ্যাপসের মাধ্যমে আবেদন করেন কৃষক। তাৎক্ষণিক মেকানিক ও মেরামতের সময় ঠিক করে দেন অফিস প্রধান, যা খুদে বার্তায় জানানো হয় কৃষককে। অ্যাপসের মাধ্যমে আমরা যদি কমপ্লেন দিতাম, দ্রুত গতিতে আমার কমপ্লেনটা সারতো, সময় অপচয় কম হয়, আমাদের খরচ বাঁচি। বর্তমানে 4,000 কৃষক এই অ্যাপসের মাধ্যমে সেবা নিচ্ছে বলে জানালেন দায়িত্বপ্রাপ্ত এই কর্মকর্তা। 16টা জেলায় আমাদের 105টা উপজেলায় কাজ করছি আমরা। 1 বছরের মাধ্যমে আমরা আশা করতেছি যে পর্যাপ্ত সাপোর্ট পেলে আমরা সবগুলো অফিসে চালু করতে পারবো। শুধু তাই নয়, ই-ভিলেজ অ্যাপের মাধ্যমে কৃষকরা মাটির গুণাগুণ পরীক্ষা করায় কমেছে অপ্রয়োজনীয় সেচ ও সার প্রয়োগ। অ্যাটলিস্ট কৃষকরা 40%
বেনিফিট পাবে। 20% তার মিনিমাম ইনপুট কস্ট কমবে এবং 20% প্রোডাকশন বাড়বে। এছাড়াও কৃষকের জানালা, কৃষকের ডিজিটাল জানালা এবং বালাই নির্দেশিকা এই 3টি অ্যাপের মাধ্যমে 120টি ফসল চাষে রোগবালাই সহ নানা সমস্যার সমাধান দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ঘূর্ণিঝড় আম্পানের চেয়ে জোয়ারের পানিতে বেশি ক্ষতি হয়েছে চিংড়ি চাষিদের। কয়েকদিনের অতিবর্ষণ ও জোয়ারের পানিতে ভেসে গেছে জেলার কয়েক হাজার চিংড়ি ঘের। এতে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি চাষিদের। ক্ষতি পোষাতে সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগের প্রয়োজন বলে মনে করেন জেলা মৎস্য কর্মকর্তা। বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দেশের সবচেয়ে বেশি চিংড়ি উৎপাদন হয় বাগেরহাট জেলায়। এবছর মৌসুমের শুরুতেই করোনার থাবা ও পোনা সংকটে পড়েন চাষিরা। এরপরই সুপার সাইক্লোন ঘূর্ণিঝড় আম্পানের আঘাতের পর এবার ভরা মৌসুমে জোয়ারের পানি ও অতিবর্ষণ, ফলে গ্রাম রক্ষা বাঁধ উপচে ও ভেঙে জেলার 6টি উপজেলার জোয়ারের পানি ঢুকে প্রায় 5,000 চিংড়ি ঘের ভেসে গেছে। এতে কোটি কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। পুঁজি হারিয়ে দিশেহারা চিংড়ি চাষি ও ব্যবসায়ীরা। ঘের পাতারে 2-3টা চলার নিয়ে লোনে টাকা আনছি, সেগুলোর চিন্তায় কি করব, মাই ফলা নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে বাঁচবো তা বলার বাহিরে। সব ঘের এই জোয়ারে শেষ হয়ে গেছে। এখন আমাদের একমাত্র বাঁচার জন্য যেটা দরকার সেটা হচ্ছে আমাদের একটা ভেরিবাদ। আম্পান ঘূর্ণিঝড়ের চেয়ে জোয়ারের পানিতে চিংড়ি শিল্পের বেশি ক্ষতি হয়েছে বলে দাবি চিংড়ি চাষি নেতার। এখন আমাদের প্রত্যেকটা চিংড়ি খামারে পর্যাপ্ত মাছ মজুদ রয়েছে, এই মাছগুলো সব এসে গেছে। আমরা আশঙ্কা প্রকাশ করছি 100 কোটি টাকার ক্ষতি হয়েছে। চাষিদের ক্ষতি পোষাতে সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগ দরকার বলে মনে করেন মৎস্য কর্মকর্তা। বেসরকারি পর্যায়ে যে সমস্ত সংস্থাগুলি আছে তারা যদি আমাদের সাথে এগিয়ে আসে তাহলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই খাতকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে পারব। জেলায় প্রায় 67,000 হেক্টর জমিতে 78,500 বাগদা ও গলদা চিংড়ির ঘের রয়েছে। গত অর্থ বছরে 16,500 মেট্রিক টন বাগদা ও 15,500 মেট্রিক টন গলদা চিংড়ি উৎপাদন হয়েছে। সময় সংবাদ, বাগেরহাট। বাংলাদেশ সহ 17 দেশের নাগরিকের ইতালি প্রবেশের নিষেধাজ্ঞার মেয়াদ আগামী 7 অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে ইতালি প্রবাসীদের স্বামী স্ত্রী সন্তান সহ নিকটাত্মীয়দের প্রমাণ সাপেক্ষে প্রবেশে বাধা না থাকলেও বিমান চলাচল বন্ধের কারণে দেশে আটকে পড়াদের ফিরে আসা নিয়ে অনিশ্চয়তা। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। বাংলাদেশ সহ 17টি দেশের নাগরিকের ইতালিতে প্রবেশের নিষেধাজ্ঞা 8 সেপ্টেম্বর থেকে 7 অক্টোবর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির মন্ত্রিপরিষদ। দেশগুলো থেকে ইতালিতে সরাসরি বিমান চলাচল বন্ধ থাকার কথা রয়েছে। তবে দেশগুলোতে অবস্থানকারী ইতালি প্রবাসীদের স্বামী স্ত্রী ছেলেমেয়ে সহ নিকটাত্মীয়দের সম্পর্ক প্রমাণ সাপেক্ষে তারা দেশটিতে প্রবেশ করতে পারবেন। তবে বাংলাদেশ থেকে ইতালিতে বিমান চলাচল বন্ধ থাকার পাশাপাশি বিমানের টিকিট ভাড়া বেশি হওয়ার কারণে অনেক প্রবাসীর ইতালি ফেরা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আমাদের বাঙালি কমিউনিটির অনেকে হতাশার মধ্যে আছি, কারণ আমরা যারা এখানে ছোটখাটো ট্রাভেল এজেন্সি নিয়ে আসি তাদের জন্য সমস্যা, এবং আমাদের যারা আটকে পড়ছে বাংলাদেশে এদের জন্য সমস্যা হচ্ছে। সময় মতো না আসতে পারি, কেউ চাকরি হারাচ্ছি, সময় মতো না আসতে পারলে কাগজ রিনিউ করা যাচ্ছে না, বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। এর আগে লকডাউন প্রত্যাহার করা হলেও বাংলাদেশ থেকে বিশেষ ফ্লাইটে করোনা আক্রান্ত অনেক প্রবাসী ইতালিতে ফেরেন। করোনার সংক্রমণ বাড়ায় অন্যান্য দেশের সঙ্গে কালো তালিকাভুক্ত হয় বাংলাদেশও। গত মার্চে করোনার কারণে লকডাউন শুরু হলে অনেক বাংলাদেশি দেশে ফিরে আটকা পড়েন। তাদের সংখ্যা 10,000-এরও বেশি। ইতালির রোম থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ। চলতি বছরের 1 মার্চের পর সংযুক্ত আরব আমিরাতে যাদের ভিজিট বা ট্যুরিস্ট ভিসার মেয়াদ শেষ তাদের আগামী 4 দিনের মধ্যে দেশ ত্যাগ বা ভিসা পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির নাগরিকত্ব বিষয়ক দপ্তরের টুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে, যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তাদের 11 আগস্ট থেকে 11 সেপ্টেম্বর পর্যন্ত 1 মাসের সময় দেওয়া হয়েছে। যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তারা কর্মী ভিসা বা ভিজিট ভিসার মেয়াদ বাড়াতে পারেন বলেও জানানো হয়েছে। এরপরও ভিসার মেয়াদ না বাড়ালে কিংবা দেশ ত্যাগ না করলে জরিমানা দিতে হবে। সরকারি ওয়েবসাইট থেকে জানা যায়, কোনো পর্যটক যদি নির্ধারিত সময়ে দেশ ত্যাগ না করে তাহলে অতিরিক্ত প্রথম দিনের জন্য 200 দিরহাম, এরপর থেকে প্রতিদিনের জন্য 100 দিরহাম করে জরিমানা দিতে হবে। সেই সাথে সার্ভিস ফি দিতে হবে 100 দিরহাম।
এর আগে চলতি বছরের জুলাইতে ভিজিট আর ট্যুরিস্ট ভিসার মেয়াদ 2020 সালের ডিসেম্বর পর্যন্ত না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল সংযুক্ত আরব আমিরাত সরকার। দেখছেন এই সময়ের বাণিজ্য। সিলেট সিটি কর্পোরেশন এলাকায় ইউএনডিপির প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের সঞ্চয়ের নামে 8 বছর ধরে হতদরিদ্র বস্তির নারীদের লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে সুবিধাভোগীরা। সিটি কাউন্সিলর বলছেন, দারিদ্র্য বিমোচনের নামে হরিলুট চলছে। সিলেট নগরীর বস্তিবাসীর দুর্দশা নিয়ে ইকরামুল কবিরের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। ছবি তুলেছেন নওশাদ আহমেদ চৌধুরী। একটা চুর শ্রেণী পয়দা হয়ে গেছে এদেরকে, এখনই সময়, আর কিছুদিন পর ফ্রাঙ্কেনস্টাইন হবে, আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন। সিলেট সিটি কর্পোরেশনের এই কাউন্সিলরের মতো 27টি ওয়ার্ডে সবার মাঝে বিরাজ করছে ক্ষোভ। ইউএনডিপির কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটি বা সিডিসির দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প কিংবা কমিউনিটি ভিত্তিক সঞ্চয় ও ঋণ কার্যক্রমের সদস্য হয়ে বিপদে পড়েছেন বস্তির হাজার হাজার নারী। কোনো হিসেব নিকেশ নেই এই অর্থের। সঞ্চয়ের বই গায়েব সহ নানা দুর্নীতিতে জড়িয়ে আছে দলের নেত্রীরা। সবাই টাকা ভাই, আমি তো ভাই না, তোমরা টাকা আছে, এখন আমার বইটা তারা গায়েব করে দিয়েছে। বাদা বললো তোমরা কিটা করতে পারবা, কিচ্ছু করতে পারতা না। এমন নারীদের অভিযোগ, সিলেট নগরীর পাড়ায় পাড়ায় যারা প্রকৃত সুবিধা পাওয়ার কথা তারা না পেয়ে পাচ্ছেন নেত্রীদের স্বজনেরা। এমন অভিযোগ কাউন্সিলরদেরও। যে পাওয়ার জুতা তারে না দিয়া অন্য একজনের দিলায় নিজের আত্মীয় স্বজনের মাঝে। সিডিসির নেত্রীদের টাকা আত্মসাতের কথা স্বীকার করে ইউএনডিপির প্রকল্পের ব্যবস্থাপক বললেন, তাদের সঞ্চয় নিয়ন্ত্রণ করে দল। কিছু কিছু নেত্রী ওরা নিজেরাই ঋণ নিয়ে খরচ করছে। এখন যারা টাকা নিচ্ছে তাদের টাকাটা ফেরত দিতে হবে, আর এইটার উপর আমাদের প্রজেক্ট অফিসের কোনো কন্ট্রোল নাই। অন্যদিকে সিটি কর্পোরেশনের প্যানেল মেয়রের অভিযোগ, সিডিসির 2 বছরের কমিটি 7 বছরেও শেষ না হওয়ায় দুর্নীতির শেকড় গেড়ে বসেছে। 7 বছর হয়ে গেল, কোনো চেঞ্জ নাই, নেতৃত্বের কোনো চেঞ্জ নাই, কোনো কিছু নাই, একইভাবে চলতেছে। এটা তো হয় না। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় নগরীর 26টি ওয়ার্ডে লক্ষাধিক নারী রয়েছেন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। দেখছেন এই সময়ের বাণিজ্য। নাব্য সংকটে 6 দিন ধরে বন্ধ শিমুলিয়া কাঁঠালবাড়ি ফেরি সার্ভিস। এদিকে দীর্ঘ সময় ধরে ফেরি বন্ধ থাকায় অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন হাজার হাজার মানুষ। সার্ভিস সচল করতে বিআইডব্লিউটিএ এবং পদ্মা সেতু কর্তৃপক্ষ ড্রেজিং করছে, কিন্তু এই দীর্ঘ সময় ধরে ফেরি বন্ধ থাকার দায় কার? এই প্রশ্ন যাতায়াতকারী সবার। বিস্তারিত নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। নাব্য ফিরিয়ে আনতে দেশের গুরুত্বপূর্ণ নৌ রুটটিতে চলছে ড্রেজিং, কিন্তু বিআইডব্লিউটিএ ড্রেজিং করা পলি আবার চর থেকে নদীতেই মিশে যাচ্ছে। আর ফেরি বন্ধে মানুষের কষ্টের যেন কোনো সীমা নেই। লাগেজ ক্যারি করা, আমাদের বাচ্চা নিয়ে চলাফেরা করা, এত নদীতে এত উত্তাল, আমাদের জন্য খুবই সমস্যা হচ্ছে। লঞ্চগুলোতে প্রচণ্ড ভিড়, করোনা এফেক্টেড হওয়ার সম্ভাবনা বেশি। 9 দিন আইছি, এখন আমি যাইতে পারতেছি না, বাড়ির কষ্টের ভিতরে আছি। বালিটা কাটতেছে, ওই বালিটা আবার ঘুরে এসে পদ্মায় পড়তেছে, পড়ার কারণে ড্রেজিং নদীটা আবার খাড়িটা বন্ধ হয়ে যাচ্ছে, লঞ্চ থেকে যাইতেছে, চলাচলতে সমস্যা হচ্ছে। ওখানটা যদি ড্রেজিং ভালো করে করাই দিতে পারে তাহলে আমরা লঞ্চগুলা স্বাভাবিকভাবে পরিচালনা করতে পারবো। বিআইডব্লিউটিএ বলছে লৌহজং টার্নিং চ্যানেলে নাব্য ফিরেছে, এখন পদ্মা সেতু এলাকার পলি অপসারণ চলছে। পদ্মা ব্রিজ থেকে এদিকে 250 মিটার, ওদিকে 250 মিটার, এই অংশটা তাদের কাটতে হবে, তারা টোটালটা কিন্তু পারছে না। তারা আমরা বলছি ঠিক আছে আপনারা 600 ফিট জায়গা কেটে দেন, বাকি অংশ আমরা কেটে দেবো। বিআইডব্লিউটিএ আপনারা ড্রেজার কাজ করছে, আমাদেরও ড্রেজার কাজ করতেছে। গত 10 দিনে বিআইডব্লিউটিএ চ্যানেলটিতে 2 লাখ ঘনমিটার পলি অপসারণ করেছে। বিআইডব্লিউটিএ বলছে পদ্মা সেতুর 25 ও 26 নম্বর পিয়ার বরাবর ভাটিতে আরও 40,000 ঘনমিটার পলি অপসারণের মধ্য দিয়ে ফেরি চলাচল শুরু করা সম্ভব হবে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। এ বিষয়ে জানাতে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। চলে যাচ্ছি তার কাছে। উজ্জ্বল। রাজু, এই শিমুলিয়া কাঁঠালবাড়ি যে ফেরি সার্ভিস সেটি বন্ধ করায় কিন্তু মানুষের দুর্ভোগের যেন শেষ নেই, এবং এখানে শুধু দুর্ভোগ না, দুর্ভোগের পাশাপাশি কিন্তু বিআইডব্লিউটিসির যে এখানকার রাজস্ব, সেই সরকারি রাজস্ব কিন্তু গেল যে 5 মাস সেখানে বলছেন তারা 10 কোটি টাকারও বেশি তাদের রাজস্ব ক্ষতি হয়েছে, এবং এখানকার ব্যবসা বাণিজ্যে
যারা আছেন এখানকার যে জেলা সভাপতি তিনি বলেছেন যে তাদের 40 থেকে 50 কোটি টাকার তাদের আর্থিক ক্ষতি হচ্ছে এবং এই পরিমাণটি অনেক বেড়ে যাচ্ছে এই গেল যে 6 দিন ধরে ফেরি বন্ধ থাকবার কারণে। এছাড়া যে এখানকার উৎপাদিত অনেক পণ্য সেগুলো কিন্তু বাজারজাত করতে সমস্যা হচ্ছে এবং এখানে আজকে আমরা যে লঞ্চ চালক যে এই ফেরি বন্ধ থাকলেও কিন্তু এখন লঞ্চ সচল রয়েছে, সেই লঞ্চ চালকরা বলছেন যে সেই পদ্মা সেতুর যে 24, 25 এবং 25, 26 নম্বর খুঁটি, সেই খুঁটি নিচে যখন তারা আসতে চান তখন কিন্তু তাদের লঞ্চও থেকে যাচ্ছে। সে কারণে তারা বলছে যে ড্রেজিং যদি আরো দ্রুত করা না হয় তাহলে কিন্তু এই লঞ্চ চলাচল বন্ধ হয়ে যেতে পারে। এই ড্রেজিং এর বিষয় কিন্তু আমাদের সঙ্গে কিছুক্ষণ আগে বিআইডব্লিউটি এর অতিরিক্ত প্রধান প্রকৌশলীর সঙ্গে কথা হয়েছে। তিনি বলছেন যে পদ্মা সেতুর নিচে অনেক স্রোত, সেখানে কিন্তু এই যে ড্রেজার সেটা রাখা একটু কষ্ট হচ্ছে, তারপরেও তারা ড্রেজিং করছেন। পদ্মা সেতু কর্তৃপক্ষ ড্রেজিং করছে, কিন্তু এই যে ড্রেজিং করার পরে যে ফেরি চালু না হওয়ার কারণে কিন্তু লৌহজং টার্নিং এ আবার নতুন করে পলি পড়ছে। এই কারণে কিন্তু অনেক ড্রেজিং চালিয়ে যাচ্ছেন, কিন্তু কবে নাগাদ এই ফেরি আবার চালু করা যাবে সেটি কিন্তু আজকে তারা নিশ্চিত করতে পারেননি। তবে তারা একটা আভাস দিয়েছেন যে শুক্রবার নাগাদ এই ফেরি চালু সার্ভিস সচল হতে পারে। আপনারা জানেন যে এই শিমুলিয়া কাঁঠালবাড়ি একটা গুরুত্বপূর্ণ ফেরি সার্ভিস। এই পদ্মা সেতুকে ঘিরে দুপারে উন্নত মানের সড়ক যোগাযোগ থাকবার কারণে কিন্তু হাজার হাজার মানুষ এদিক দিয়ে যাতায়াত করছেন এবং এই পোর্টের যে হিসাব সেই হিসাবে কিন্তু অন্তত 50,000 মানুষের পদচারণা প্রতিদিন থাকে। এই মানুষগুলো এসে যখন ফেরি পাচ্ছেন না তখন কিন্তু গাদাগাদি করে এই লঞ্চে এবং স্পিড বোটে করে কিন্তু তারা পদ্মা পাড়ি দিচ্ছেন ঝুঁকি নিয়ে, এবং এই ঝুঁকিটা অনেক বেশি এই কারণে যে নদীতে অনেক স্রোত, সেই কারণে কিন্তু যারা যাত্রী তারা বলছেন যে তারা অনেকটাই ভয়ের মধ্যে নদী পার হচ্ছেন এই পরিবার পরিজন নিয়ে। এর বাইরে যে এখানে ট্রাক আটকে আছে, আমাদের সঙ্গে কিছুক্ষণ আগে কথা হয়েছে যে 11 দিন ধরে আটকে আছেন এরকম অনেক ট্রাক চালক আছে। তারা কিন্তু অমানবিক জীবনযাপন করছেন খোলা আকাশের নিচে। তারা বলছিলেন যে এইসব পণ্য নিয়ে তারা এসছেন, কিন্তু এই ট্রাক পাটুরিয়া ঘুরে যাবেন, সেই যাওয়ার মতো যে তেলের খরচ এবং তাদের অন্যান্য টোল খরচ সেটি কিন্তু তাদের কাছে নেই, এবং মালিকরাও বিকাশে টাকা পাঠাতে পারছেন না যে এতদিন ধরে এই ঘাটে থাকবার কারণে তাদের আর্থিকভাবে কিন্তু অনেক ক্ষতি হয়েছে। সেই কারণে কিন্তু দিনের পর দিন তারা অপেক্ষা করছেন যে কখন ফেরি সার্ভিস চালু হবে এবং কখন তারা যাবেন। বিআইডব্লিউটিসি বলছে যে তারা পুরো প্রস্তুত আছে, এখানে তাদের এখনো 13টি ফেরি তারা অপেক্ষমান রেখেছেন, অলস এখানে বসে আছে। এই যে চ্যানেল চালু হওয়ার পরে কিন্তু তারা এই ফেরিগুলো চালু রাখতে পারবেন। এবং কাঁঠালবাড়ি ঘাট এবং শিমুলিয়া ঘাট দুপারে কিন্তু অবর্ণনীয় দুর্ভোগ। এই ছিল এখানকার সর্বশেষ। রাজু, মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। এদিকে বিকল্প পথ পাটুরিয়া দৌলতদিয়ায় যানবাহনের চাপ বাড়ায়, এতে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের। কয়েকদিনের তুলনায় পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে বেড়েছে চালক ও যাত্রীদের চাপ, এবং সে চাপ বেড়েছে 3 গুণ। বাস, ছোট যানবাহন এবং অ্যাম্বুলেন্সকে প্রাধান্য দেয়ায় দিনের পর দিন দীর্ঘ হচ্ছে পণ্যবাহী ট্রাকের সারি। অতিরিক্ত যানবাহনের চাপ সামাল দিতে ঘাট থেকে 7 কিলোমিটার দূরে উথুলি সংযোগ মোড়ে পণ্যবাহী ট্রাক সারিবদ্ধ করে রাখা হচ্ছে। এতে চরম ভোগান্তি আর ক্ষতির মুখোমুখি হচ্ছেন ব্যবসায়ী আর পরিবহন শ্রমিকরা। অন্যদিকে শিমুলিয়া কাঁঠালবাড়ি ঘাটে ফেরি বন্ধ থাকায় জরুরি প্রয়োজনে ঝুঁকি নিয়েই লঞ্চ আর স্পিড বোটে পদ্মা পার হচ্ছেন সাধারণ মানুষ। ফেরিটা থাকলে একটু নিরাপদে যাওয়া যায়, বাচ্চা কাচ্চা নিয়ে গাড়ির ভিতরে একটা থাকে। লঞ্চে যাইতে হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে, বোঝা নিয়ে। আমরা যে গাদাগাদি যাচ্ছি, আমাদের যে এখন করোনা দুর্যোগের মধ্যে আছে, এর জন্য আমাদের মারাত্মক হুমকির মুখে যাচ্ছি। আমরা এই ঘাটে আসছি, আমাদের প্রচুর খরচ হয়। 3 দিন ধরে আছি এখানে, আমাদের গাড়িতে কাঁচামাল রয়েছে বুঝাই, আমাদের কোনো ট্রাক দিচ্ছে না। দেখছেন এই সময়ের বাণিজ্য। পোস্তগোলা ব্রিজ এলাকায় বুড়িগঙ্গা নদীর তীর দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। সেখানে আছেন রিপোর্টার শাহরিয়ার জামান দীপ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। দীপ। রাজু, নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে পোস্তগোলার দক্ষিণ কেরানীগঞ্জ যে অংশটি রয়েছে সেই অংশটিতে কিন্তু এই মুহূর্তে বিআইডব্লিউটি এর অভিযান চলছে, এবং বিআইডব্লিউটি এর কর্তৃপক্ষ যেটি আমাদেরকে বলেছে যে এই নদীর যে সীমানা পিলার রয়েছে, সীমানা পিলার বাইরে যে অবৈধ অংশ বা স্থাপনা রয়েছে সেগুলো তারা আজকে ভেঙে দিচ্ছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে জায়গাটিতে আজকে অভিযান পরিচালনা করা হচ্ছে, এর আগেও বেশ কয়েকবার এই জায়গাটিতে অভিযান পরিচালনা করা হয়েছিল, কিন্তু যখন অভিযান পরিচালনা করা হয় তার পরবর্তী কিছুদিন ঠিক থাকে, এর পরবে কিন্তু আবার এই অবৈধ
স্থাপনাগুলি গড়ে ওঠে। তা আজকে যে এখানে দুটি কার্যক্রম করা হচ্ছে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে, আমরা যেটি দেখতে পেয়েছি একটি হচ্ছে যে অবৈধ স্থাপনা অপসারণ, এবং আরেকটি তারা বলছে যে বিভিন্ন ধরনের ইট বালু সিমেন্ট দিয়ে অনেকে জায়গা ভরে রেখেছেন, সেই জায়গাগুলোর থেকে ইট বালু সিমেন্ট কিন্তু তারা উদ্ধার করছেন এবং উদ্ধার করে কিন্তু তারা এখানে নিলাম করছেন। বিআইডব্লিউটির ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও কিন্তু এখানে ম্যাজিস্ট্রেটরা রয়েছেন, এখানে তারা এই কার্যক্রমটি মনিটরিং করছেন। এবং আমি একটু কথা বলতে চাই, বিআইডব্লিউটির ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে রয়েছেন। আপনি একটু আমাদেরকে বলবেন যে আপনারা তো নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আজকে অভিযান পরিচালনা করছেন, এর আগেও এখানে অভিযান পরিচালনা করছেন, আজকে আবার করছেন, তো বারবার কেন আসলে একটি জায়গায় অভিযান পরিচালনা করা লাগে? আসলে আমরা এখানে 2005 সাল থেকে অনেকবার অভিযান করছি, কিন্তু এখানে কিছু স্বার্থন্বেষী মহল জড়িত আছে, তারা বারবারে এখানে অবৈধভাবে দখল করে, আমরা বারবার উচ্ছেদ করতেছি। তো এবার উচ্ছেদটা আমরা কড়াভাবে করতেছি, যা পাচ্ছি সব নিলাম দিয়ে দেবো এবং কাইটা এগুলা সমান করে দেবো, একদম গর্ত করে দেবো, যাতে করে আর ভবিষ্যতে করতে না পারে। এর মধ্যে দেখেন আমরা ফিলার দিয়ে দিচ্ছি, ফিলার দেওয়ার পরেও তারা আসতেছে, এই জন্য ফিলারের ভিতর যা পাই আমরা সব নিলাম দিব এবং আজকে সবগুলো উচ্ছেদ করবো এবং এখানে আমরা গর্ত করে দিব। বিআইডব্লিউটি এর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন এখানে, তারা যৌথভাবে অভিযানটি পরিচালনা করছেন। এবং আমরা যেটি দেখতে পেয়েছি এখানে উচ্ছেদ পরিচালনা করা হচ্ছে, জরিমানা করা হচ্ছে, নিলাম করা হচ্ছে, তিনটি কাজ কিন্তু তারা একসাথে করছেন। এবং তারা বলছেন তাদের যে অভিযান রয়েছে এই অভিযান কিন্তু অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের অবৈধ স্থাপনা গড়ে উঠতে না পারে সেই বিষয়টি তারা খেয়াল রাখবেন। তো আজ এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সবশেষ। বুড়িগঙ্গার তীর দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ, সেখান থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার জামান দ্বীপ। পিরোজপুরে বন্যার কারণে পরিপক্ক হওয়ার আগেই বাগান থেকে মালটা বিক্রি করছেন চাষিরা। এবছর মালটার ভালো ফলন হবার পরও উৎপাদন কমে যাওয়ায় প্রত্যাশিত দাম থেকে বঞ্চিত হচ্ছেন চাষিরা। মৌসুম শুরু না হলেও বেশিরভাগ মালটাই বিক্রি প্রায় শেষ। জেলা উপজেলায় ক্রেতাদের চাহিদা মিটিয়ে পাইকারি ক্রেতারা ঢাকাতেও সরবরাহ করছেন সুস্বাদু এই ফল। তবে ন্যায্য দাম নিয়ে কৃষকদের হতাশ না হওয়ার আশ্বাস দিয়ে উপজেলা কৃষি কর্মকর্তারা জানান, বন্যার পানি নেমে যাওয়ায় ও আবহাওয়া ভালো থাকার কারণে এবার মালটার সঠিক দাম পাবেন তারা। আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে এখন প্রায় আমাদের এখানে 45 হেক্টরের মতো মালটা চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় 10 হেক্টর বেশি হয়েছে এবং আগামীতে আরও মালটা চাষ বাড়বে। দেশীয় যে মালটাটা পাওয়া যায়, তো এটার চাহিদা বাজারে প্রচুর চাহিদা আছে এখন বর্তমানে। আর বিক্রি করার জন্য আমাদের নিজস্ব বাজারে যাইতে হয় না, নিজেরাই যারা মার্কেট যারা করে তারাই এসে এখান থেকে আমাদের কাছ থেকে কিনে নিয়ে যায়। ফলন খুবই ভালো, এই যে আমাদের বর্তমান 200 গাছে ফলন আছে, ব্যাপক ফলন হয়েছে আমাদের। রাজধানীর গুলশান ও বনানী এলাকায় 6 শতাধিক পরিচ্ছন্নতা কর্মীর মাঝে 2 সপ্তাহের নিত্য প্রয়োজনীয় উপকরণ এবং স্বাস্থ্য সুরক্ষা পণ্য ডাবর হ্যান্ড ওয়াশ ও ডাবর হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে ডাবর হানি প্রতিষ্ঠান। কর্তৃপক্ষ জানায়, করোনা ভাইরাস মোকাবিলায় সম্মুখ সারির যোদ্ধা হিসেবে কাজ করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এসব সাহসী যোদ্ধাদের অবদানের প্রতি সম্মান জানাতে বিশ্বের 1 নম্বর হানি ব্র্যান্ড ডাবর হানির একটি বিশেষ উদ্যোগ শ্রদ্ধা। এই উদ্যোগের অংশ হিসেবে ডাবর নিয়ে আসে ডাবর হানির স্পেশাল প্যাক, যার বিক্রয় মূল্যের একটি অংশ ব্যয় করা হয়েছে করোনা প্রতিরোধ কার্যক্রমে। সম্প্রতি সব উপকরণ পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে বিতরণ করে প্রতিষ্ঠানটি। সচেতনতাই করোনা ভাইরাস প্রতিরোধ করতে পারে, এই বিশ্বাস থেকে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের পাশে থাকার কথা জানায় প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা তালাত রহিম। সহজে ব্যবহারযোগ্য ও আকর্ষণীয় মডেলের নৌকা ও স্পিডবোট বাজারে এনেছে আরএফএল। রোববার নরসিংদীর ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্কে ফাইবার গ্লাসের তৈরি নৌকা ও স্পিডবোট উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর.এন. পাল। বর্তমানে 5টি মডেলের নৌকা বাজারে পাওয়া যাচ্ছে। এসব নৌকার দাম পড়বে 11,000 টাকা থেকে শুরু করে 7 লাখ টাকা পর্যন্ত এবং ধারণ ক্ষমতা 4 থেকে 30 জন। স্পিডবোটের দাম 8,18,000 টাকা ও ধারণ ক্ষমতা 10 জন। যাত্রী ও মালামাল পরিবহন, পার্কে, খামারে এবং মাছ ধরতে সব নৌকা ও স্পিডবোট ব্যবহার করা যাবে। সারা দেশে অনুমোদিত ডিলার, বেস্ট বাই ও ইজি বিল্টের শোরুমে পাওয়া যাচ্ছে সাপোর্ট নৌকা ও স্পিডবোট। ফেসবুকের বাংলাদেশ বিষয়ক কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন শাবনাজ রশিদ দিয়া। ফেসবুকে বাংলাদেশি কন্টেন্ট বিষয়ক যে কোনো সমস্যা দ্রুত সমাধানে বাংলাভাষী কর্মকর্তা হিসেবে তাকে নিয়োগ দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। সোমবার সিঙ্গাপুরে অবস্থিত ফেসবুকের আঞ্চলিক সদর দপ্তরে সঙ্গে ভার্চুয়াল বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারকে এই তথ্য জানায় জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটির কর্তৃপক্ষ।
প্রায় 3 ঘন্টার বৈঠকে ফেসবুককে বাংলাদেশের আইন ও বিধিবিধান মেনে চলা সহ দেশ ও দেশের বাইরে থেকে রাষ্ট্রীয়, সামাজিক এবং ব্যক্তিগত নিরাপত্তা ও সম্মান বিঘ্নিত মিথ্যা ও গুজব বা অপপ্রচারমূলক উপাত্ত প্রচার না করতে ফেসবুককে আহ্বান জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। এবার জানিয়ে দেব শেয়ার বাজারের খবর। শেয়ার বাজারের খবর জানাতে সরাসরি চলে যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের অফিসিয়াল ওয়েবসাইটে। আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির প্রতিটি সূচকই ঊর্ধ্বমুখী রয়েছে। এর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির যে প্রধান সূচক এক্স সেটি 20 পয়েন্ট বেড়ে 4980 পয়েন্টে অবস্থান করছে এই মুহূর্তে। ডিএসসির সরিয়া ইন্ডেক্স এস সেটিও 7 পয়েন্ট বেড়ে এই মুহূর্তে অবস্থান করছে 1150 পয়েন্টে। অন্যদিকে ডিএসসির বাছাই সূচক 30 ইন্ডেক্স সেটি 10 পয়েন্ট বেড়ে 1734 পয়েন্টে অবস্থান করছে। সকাল থেকে লেনদেন শুরু হওয়ার পর এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে 523 কোটি টাকার লেনদেন হয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে 143টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে, কমেছে 117টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দর। অন্যদিকে অপরিবর্তিত রয়েছে 54টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দর। আমরা সর্বশেষ 20-এ অবস্থান করছে যেসব কোম্পানি, সেসব কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের সর্বশেষ লেনদেনের অবস্থা যদি আপনাদের জানাই তাহলে দেখতে পাচ্ছি যে শীর্ষ 20-এর 1 নম্বর স্থানে এই মুহূর্তে বেল্টা ব্র্যাক হাউজিং ফিন্যান্স কর্পোরেশন লিমিটেড রয়েছে। এর প্রতিটি শেয়ার হাতবদল হচ্ছে 99 টাকা 50 পয়সায়। সর্বোচ্চ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 101 টাকা 90 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 93 টাকা 80 পয়সা। বিএক্স ফার্মা 2 নম্বর অবস্থানে রয়েছে 125 টাকা 80 পয়সা দর নিয়ে 127 টাকা 60 পয়সা পর্যন্ত সর্বোচ্চ মূল্যে হাতবদল হয়েছে প্রতিটি শেয়ার। 124 টাকা 10 পয়সা ছিল সর্বনিম্ন লেনদেন মূল্য। বেক্সিমকো 28 টাকা 20 পয়সা দর নিয়ে শীর্ষ 20-এর 3 নম্বর স্থানে অবস্থান করছে। 28 টাকা 70 পয়সা সর্বোচ্চ দর, সর্বনিম্ন 27 টাকা 90 পয়সা। ওরিয়ন ফার্মা রয়েছে 4 নম্বর স্থানে 62 টাকা 10 পয়সা দর নিয়ে, সর্বোচ্চ দর 62 টাকা 60 টাকা এবং সর্বনিম্ন দর দেখতে পাচ্ছি 61 টাকা 60 পয়সা। ব্র্যাক ব্যাংক রয়েছে 5 নম্বর স্থানে 43 টাকা 70 পয়সা দর নিয়ে এবং 44 টাকা সর্বোচ্চ লেনদেন মূল্য, 43 টাকা 30 পয়সা ছিল সর্বনিম্ন লেনদেন মূল্য। তো এই ছিল সংক্ষেপে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির সর্বশেষ লেনদেনের খবরাখবর। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। সাইবার হামলার আশঙ্কায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বন্ধ ব্যাংকের এটিএম বুথ সেবা, আকস্মিক সিদ্ধান্তে বিপাকে গ্রাহক। আমপান নয় জোয়ারে কাবু চিংড়ি চাষিরা, ভেসে গেছে কয়েক হাজার চিংড়ি ঘের, কোটি কোটি টাকার ক্ষতি পোষাতে সমন্বিত উদ্যোগের দাবি। এবং করোনার প্রভাব কাটিয়ে ফের ঘুরে দাঁড়াচ্ছে ইতালির পর্যটন খাত। পাহাড়ি অঞ্চলগুলোতে 2 দশকের মধ্যে সবচেয়ে বেশি দর্শনার্থীর সমাগম, ভিন্ন চিত্র আয়ারল্যান্ডে। এ ছিল এই সময়ের বাণীতে, সঙ্গে থাকুন সময়।